বাংলাদেশের হাতে হাত করা। এতে নাকি ভয় পেতে পারে বাংলাদেশ, বিশেষত মোহাম্মদ ইউনূস। এই অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ বলে উঠছে অভিযোগ। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন অ্যাকশন আসে, অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে গভীর রাতে দেশেও আসছে। সেনাপ্রধান একটি পদক্ষেপ নেন, তার পদক্ষেপের পরেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, শারজিস আলম এরা থাকতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপির বিরুদ্ধে কঠিন বন্দোবস্ত চলছে। 5 আগস্টের পর বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে, মৌলবাদীদের দখলে চলে গিয়েছে। পাকিস্তান আর চীনের আধিপত্যের কারণে ভারত কার্যত কোণঠাসা। প্রতিনিয়ত সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, মিডিয়াতে একদমই কাজ করা যাচ্ছে না। বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গিয়েছে। বাংলাদেশে থাকার কোনো পরিবেশই নেই। ভয়াবহ তথ্য হচ্ছে বাংলাদেশে আরাকান আর্মি ঢুকেছে। বাংলাদেশের অভ্যন্তরে 10 কিলোমিটার ঢুকেছে এবং ঢুকে গণমাধ্যমে বিস্ফোরক ব্যাপার তৈরি করেছে। কাউকে বুঝতে না দিয়ে বিএনপিকে কারা নিয়ন্ত্রণ করছে এবং বিএনপি নেতাদের বক্তব্য কারা ঠিক করে দিচ্ছে শুনলে অবাক হবে। বিএনপি নেতারা লাগাম ছাড়া কথা বলছে, উদ্ভট কথা বলছে। বাংলাদেশের এই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি আসলে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং বর্তমান সর্বনাশের অন্যতম কারণ। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের সাথে আমেরিকার সম্পর্ক এতটাই খারাপ জায়গায় গেছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বসমক্ষে একটি স্টেটমেন্ট জারি করে বলেছেন, আওয়ামী লীগ এবার ঢাকায় তাদের রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে সক্রিয় ভূমিকা পালন করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে ইউনূস বিরোধী বিক্ষোভ মিছিল। এদিকে হঠাৎ ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ঢাকায় জড়ো হচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী নেতাকর্মী। হঠাৎ শেখ হাসিনার মাস্টার প্ল্যানে কাবু হতে যাচ্ছে ডক্টর ইউনূস। আবারও বিপদে পড়তে পারে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন বিপদ আসে এবং ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে। আপনারা জানেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে উত্তেজনামূলক হয়েছে এবং অনেকে রাজপথে নেমে আন্দোলন করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে এবং সরাসরি অনেকে শেখ হাসিনাকে সাপোর্টও করে। দর্শক শ্রোতা, এই রাজনৈতিক পরিস্থিতির পিছনে কে রয়েছে এবং এই অস্থিতিশীল পরিবেশগুলা যে হচ্ছে এইগুলা কেন হচ্ছে, এবং দেশের মধ্যে অনেকে নির্বাচন চাচ্ছে। ইতিমধ্যে অনেকে বলতেছে নাকি যে নির্বাচন হলে আমাদের দেশের মধ্যে আমাদের দেশটা শান্ত হবে। আপনারা কি বলেন? এবং এই বিষয়গুলো নিয়ে যতগুলা নিউজ রয়েছে সেই নিউজগুলো এই জায়গায় আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। আপনাদের মনে যতগুলা কনফিউশন রয়েছে সকল কনফিউশন দূর হয়ে যাবে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের হাতে হাত করা এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা গত বেশ কয়েক মাস যাবৎ খেয়াল করছেন আওয়ামী লীগ এবং 14 দলীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে জেলবন্দী। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হচ্ছে। এই বিচারের অংশ হিসেবে শুনানির জন্য তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুরুর দিকে বেশ ভদ্রচিত ভাবেই হাজির করানো হতো, আবার শুরুর দিকে আরেকটি শঙ্কা, উদ্বেগ আমরা দেখেছিলাম। আদালতে হাজির করবার ক্ষেত্রে পুলিশ আসামিদের নিরাপত্তা দিতে পারছে না। যাদেরকে অভিযুক্ত, যাদেরকে আসামি বলা হচ্ছে তাদের উপরে মানুষ এসে হামলা করত, এমনকি নারী বন্দীর উপরে পর্যন্ত হামলা করেছে। যেমন সাবেক একজন শিক্ষামন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, 3 বারের মন্ত্রী ডক্টর দীপু মনির উপরে আমরা হামলা হতে দেখেছি। এমন অনেক ঘটনা হতে দেখেছি। একটি কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেটি বললাম। পুলিশ আসামিদের বা অভিযুক্তদের সুরক্ষা দিতে পারে না, কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি হাতকড়া পরানো, মাথায় হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরানো। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে না যে তারা আসলে বাংলাদেশের এক একজন রাজনীতিবিদ, রাজবন্দী কিংবা এক একজন সাবেক কয়েকবারের মন্ত্রী, এমপি মনে হচ্ছে না। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এক একজন যেন দাগী আসামি। এই যে সবকিছুর একটু শেষ আছে, কিন্তু স্বয়ং আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আজকে যেসব বন্দী আছেন, যাদেরকে বিচারের আওতায় নেওয়া হয়েছে এবং তাদেরকে বর্তমান সরকার যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এটিও সুস্পষ্ট। সেই জায়গায় এর শেষ কোথায়? এর শেষ এই সরকারের অবসানের মাধ্যমে। এই সরকারের অবসান যত দ্রুত হবে তত দ্রুত এই মানুষগুলোর অসম্মান থেকে মুক্তি পাবে এবং বাংলাদেশের হাতে হাত করা থেকে বাংলাদেশ মুক্ত হবে।
এই জন্যই বলছি আজ বাংলাদেশের হাতে হাত করা। সেটি হচ্ছে বিএনপি আর বিপিনুরের দল একত্র হচ্ছে। একত্র বলতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে এনসিপি কিংবা ডক্টর ইউনূসের তার যে আরো দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা প্ল্যান প্রোগ্রাম, সমস্ত কিছুকে বাস দেওয়ার জন্য বিএনপি আর হচ্ছে বিপিনুর একত্রে কাঁধে কাঁধ মিলালো। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার 24 ঘন্টার ভিতরে উপদেষ্টাদের দুইজনের পদত্যাগ করতে হবে। আচ্ছা, এই দুজনের কে অনেকে জানেন? আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম, এই দুইজনকে পদত্যাগ করতে হবে। এই দুইজন যদি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ না করে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে এদের হাড্ডি ভাঙবে। ভাই, বিপিনুরের এই আগুন জ্বলা বক্তব্য, কেন ইমাজিন দ্যাট, কল্পনা করতে পারেন? বর্তমান বিএনপি আর আওয়ামী লীগ প্রতিনিয়ত একত্রে তারা মানে দিনকে দিন মিটিং করে যাচ্ছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালে সরকারকে সরানো যায় আর কিভাবে এনসিপি যে পার্টি আছে এই পার্টিকেও সরানো যায়। এই এনসিপি পার্টি বা পিনাকি বা বহির্বিশ্ব থেকে দেখবেন তারা বর্তমান বিপিনুরের পিছনে লাগছে। বিশেষ করে কয়দিন ধরে আপনার মানে কি বলে এই বান্দর যেমন মানুষের ঘাড়ে উঠে না, বান্দর যেমন ঘাড়ে উঠে, ঠিক সেম ভাবে আপনার পিনাকি বিএনপির ঘাড়ে উঠে গেছে। সমস্ত কিছু মানে এত পরিকল্পনা, তারা বিদেশে বসে তাদের মাথা খারাপ হয়ে গেছে ডক্টর ইউনূসকে আরো 5 বছর মেয়াদী করে রাখার জন্য। আর উল্টো দিকে বিপিনুর আর হচ্ছে বিএনপি তারা নতুন একটা কর্মসূচি, 24 ঘন্টার ভিতরে যদি এই দুইজন উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে এনসিপি যে পার্টি আছে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। কারণ আপনি সরকারে বসে যদি আপনি নির্বাচন করতে চান তাহলে এই নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হবে বা কতটুকু যে গ্রহণযোগ্য হবে সেটা এখনই আমরা আভাস পাচ্ছি। অতএব এনসিপি কে যদি রাজনীতি কিংবা নিবন্ধন গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই এই দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে এসে তারপরে এই দুইজনকে দল করতে হবে বা এনসিপি পার্টিকে করতে হবে। আসলে আমি বিপিনুর বা বিএনপির বক্তব্যের সাথে সহমত। কারণ ভাই, আপনি নিজে সরকার আর আপনি সরকারে বসে থেকেই আপনি নির্বাচন দিচ্ছেন বা নির্বাচনের রুটম্যাপ আপনি মনে করেন ঠিক করে দিবেন, নির্বাচনের সবকিছু মনে করেন ঠিক করে দিবেন, এবং আপনার দল যেই দল নাকি আপনি ক্ষমতায় আনতে চান কিন্তু আপনি নিজেই সরকার, তাহলে এই নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হবে সেটা তো আসলে বোঝাই যাচ্ছে। সমস্ত কিছু যদি বিবেচনা করেন তাহলে এনসিপির যে পার্টি আছে এই পার্টিরা ছিটকে যেতে পারে, সম্ভাবনাই বেশি। এনসিপি পার্টি দেখবেন থাকবে না, বাংলার মাটিতে এনসিপি নামক পার্টি কোনো থাকবে না। তারা যেমন ওইরাইসা জুইরা বসছিল ঠিক তেমন ভাবেই মানুষের লাত্তি, যেমন ফুটবল যেমন মানুষ লাত্তায় না, যে পারে সেই লাত্তি মারে, এই এনসিপি পার্টিকে বাংলার মাটিতে দেখবেন ফুটবলের মতো লাত্তানো হবে, জাস্ট লাত্তানো হবে। যে নাকি জীবনে ফুটবল লাত্তি মারে নাই সেও এই এনসিপি আর সমন্বয়কদেরকে দেখলেই ঢাকা শহরে কিংবা গ্রাম অঞ্চলে লাত্তি দিয়ে মনে করা ফেলাইব, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, এখন হচ্ছে দেখার বিষয় যে বিএনপি আর হচ্ছে বিপিনুরের পার্টি মানে দুইজন একত্র হয়ে সাংবাদিক সম্মেলনে তারা যে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন এই দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে তাদের যে এনসিপি পার্টি আছে সেই পার্টির হয়ে কাজ করতে হবে। অতএব সাধারণ জনগণ হতে হবে। যেই পর্যন্ত নাকি সাধারণ জনগণ এই দুজন উপদেষ্টা হবে না সেই পর্যন্ত এনসিপির পার্টির নিবন্ধন বাতিল করা হবে, মানে তাদেরকে নিবন্ধন দেওয়া হবে না। মানলাম ছাত্রলীগের এই কর্মী ফয়সাল হোসেন অনেক বড় সন্ত্রাসী, তার দ্বারা এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছে। ভাই, দেশে তো আইন আছে, আমরা তো আইনের সুশাসনই দেখতে চেয়েছিলাম। যদি সে সন্ত্রাসী হতো আপনারা তাকে ধরে থানায় দিয়ে দিতেন, পুলিশের হাতে সোপর্দ করতে পারতেন। কিন্তু যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এটাও কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। এই কারণেই যে দৃশ্য নিয়ে আজকে 2025 সালের 20 এপ্রিল আমি ভিডিওটা করছি, হয়তোবা কোনো এক সময় এরকম ভিডিও আমার অনেকগুলা করতে হবে, তখন ছাত্রলীগের বিপরীতে আজকের ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে আগামী দিনের জন্য শত শত ঘটনা তৈরির রাস্তা আজকে আপনারা তৈরি করলেন। আর এই ঘটনাটা যেখানে ঘটেছে নাটোরে, নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ কেন হয়েছে? সন্ত্রাসী হিসাবেই তো, তাই না? তো এটা মাথায় রাখতে হবে যে এই ঘটনাগুলোর রিয়েকশন ভাই আসবে, এতটা খারাপ ভাবে আসবে, তখন আমরা হয়তো ভিডিও করতে পারবো কিন্তু যার উপর দিয়ে যাবে তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে উচ্চ স্বরে গান বাজিয়ে তাকে পুরো শহর ঘুরিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আর এই ঘটনার একটা ভিডিও আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। আমি ভিডিওটা দিতে পারি নাই কারণ এটা ভায়োলেন্সের আকারে পড়ে, যেভাবে তাকে উপর করে অটোরিকশার পাদানের মধ্যে ফেলে রাখা হলো, তার মাথাটা রাস্তার দিকে দিয়া ঠিক রাস্তা থেকে 4 বা 6 ইঞ্চি উপরে, আর পিঠের মধ্যে তাকে মারা হচ্ছে, হাতগুলা পেছনের দিকে মোড়াইয়া, আর গান বাজতেছে ছাত্রলীগ ছাত্রলীগ বইরা
বুঝাচ্ছে যে না, তারা এর থেকে অনেক বড় সন্ত্রাসী যারা এই ঘটনাটা ঘটিয়েছেন। আমরা ছাত্রদলের সভাপতির বক্তব্য শুনি, যথেষ্ট ভালো লাগে, সাধারণ সম্পাদকের বক্তব্য শুনি, ভালো লাগে, কিন্তু লোকাল পর্যায়ে কিছু কিছু জায়গায় এই ধরনের কর্মকাণ্ড যখন ঘটে, মনে রাখেন পুরো বিএনপিকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন, তারেক রহমানকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন। এগুলোকে কখনোই প্রশ্রয় দেয় না বিএনপি। আমি যতদূর দেখলাম গত 8 মাসে, আমি জানি না যে বিএনপি এর কি ব্যবস্থা নেবে। নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদর, বয়স 25, তার সাথে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা। আর্মি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলো পাতারি মারপিট শুরু করে নাটোর পৌরসভার 7 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, আমার নামে তার নাইম এবং সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবাইরের সঙ্গে রাজনীতি করে। আর তার বক্তব্য যে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুইয়ে বারবার মারছিল। এ সময় আমার পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও তারা নিয়ে নেয়। এভাবে পুরো শহর ঘুরায়। আমি বারবার বলছিলাম আমার অপরাধ কি? তারা বলছিল তুই ছাত্রলীগ করিস, এটাই তোর অপরাধ। পরে লিখিত মুচলেখা নিয়ে আমার বাবা মার কাছে আমাকে তারা তুলে দেয়। এ ব্যাপারে আপনার যিনি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন জুবায়ের, তিনি বলছেন যে আমি তাকে পরবর্তী সময় উদ্ধার করে তার পরিবারের কাছে দেই, আর বিষয়টি ভালো হয়নি হিসেবে তিনিও দাবি করছেন। আসলে বিষয়টি ভালো হয়নি। এই যে ঘটনাটা ঘটলো, যারা ঘটাইলো এই 2 জন বা আরো 4 জন, যে ছেলেটা সম্পর্কে আমরা দেখলাম তার নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই। ভাই ছাত্রলীগ করতেই পারে, সে ছাত্রলীগ করছে, বাংলাদেশের ছাত্রলীগ ছিল, আপনি ছাত্রদল করছেন, কেউ ছাত্র শিবির করছে, তাই না? আপনি যখন রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী বা সমাজে বিশৃঙ্খলমূলক কর্মকাণ্ড করেছেন, আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিবে। আপনি পুলিশকে খবর দিতে পারেন, 999 ফোন দিতে পারেন, কিন্তু একজন মানুষকে এভাবে একটা স্বাধীন দেশে, এখন আমরা ভাবছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সর্বোচ্চ সুবিচার মানুষ প্রত্যাশা করবে, কিন্তু এরকম কর্মকাণ্ডের কারণেই এনসিপি আপনাদের বিরোধিতা করে। আর মানুষের মধ্যেও ভয় হয় যে সরকার ক্ষমতায় না আসতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোকালি এরকম বিভিন্ন রকম গ্রুপ তৈরি হইয়া অনেক রকমের অপকর্ম শুরু করে দিচ্ছেন, যেগুলোর রেজাল্ট গত 16 বছরের মনে বোঝেন নাই, পরবর্তী হয়তো আবার কখনো ফিরে আসবে। এই অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ বলে উঠছে অভিযোগ। এরই মাঝে প্রকাশ্যে এক বড় খবর জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। বাংলাদেশের ভিতরে ঢুকে গেল মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আর শুধু ঢুকে পড়াই নয়, ভিতরে ঢুকে রীতিমতো ওয়াটার ফেস্টিভ্যাল বা জলকেলি উৎসবে মেতে উঠতে দেখা গেল আরাকান আর্মির সদস্যদের। রীতিমতো চলল নাচ গান। সূত্রের খবর, বাংলাদেশের ভূখণ্ডের বান্দারবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় প্রবেশ করে সামরিক পোশাকে উৎসব পালন করে আরাকান আর্মি। স্থানীয় পাহাড়িদের অংশগ্রহণে গত 16 ও 17 এপ্রিল আয়োজিত এই জলকেলি উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এবং তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গেছে বাংলাদেশের ভিতরে প্রায় 10 কিলোমিটার ঢুকে যায় আরাকান আর্মির সদস্যরা। আর এই ঘটনাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাদের ভূখণ্ডের মধ্যে ঢুকে গেল আরাকান আর্মি, তারপরেও কেন চুপ বাংলাদেশ? কেন কোনো পদক্ষেপ দেখাচ্ছেন না ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা? সরকার, সেনা, পুলিশ পুরোপুরি একেবারে চুপ। তাহলে কি আরাকান আর্মির সঙ্গে এঁটে উঠতে পারছে না বলছে বাংলাদেশ? স্বীকারই করে নিল এটা? এখানেই শেষ নয়, এক্ষেত্রে আরো প্রশ্ন উঠছে, এবার কি তবে ভারতের দ্বারস্থ হবেন মোহাম্মদ ইউনূসরা? কাউকে বুঝতে না দিয়ে বিএনপিকে কারা নিয়ন্ত্রণ করছে এবং বিএনপি নেতাদের বক্তব্য কারা ঠিক করে দিচ্ছে, শুনলে অবাক হবে। দর্শক, বিএনপি নেতারা লাগাম ছাড়া কথা বলছে, উদ্ভট কথা বলছে, ভারতের হেজিমনি প্রতিষ্ঠার কথা বলছে, আওয়ামী লীগকে রিপেট্রিশনের কথা বলছে, 24-এর গণবিপ্লবের বিরুদ্ধে কথা বলছে, 24কে ভুলিয়ে দিতে মাঠে নেমেছে। সংবিধানের সহ বুঝে না, এরা সেজেছে বড় বড় সংবিধান বিশেষজ্ঞ। পলিটিক্যাল সায়েন্সের পিও বোঝে না, এরা সেজেছে রাষ্ট্রবিজ্ঞানী। বিএনপি এদের মাথা ঠিক মতো কাজ করছে না, এদের কোনো ব্রেইন নেই, পড়াশোনা নেই। এরা কোনো বই পুস্তক নিয়ে অথবা স্টাডি বলতে যা বোঝায়, গবেষণা বলতে যা বোঝায়, এরকম কোনো কাজে কোনো নেতা মনোনিবেশ করেছেন এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এরা কোনো পড়াশোনাই করে না। সাপোজ রুহুল কবির রিজভী বলতে পারবে যে কবে তিনি ওই মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন কয়েক বছর আগে,
তাছাড়া পলিটিক্যাল সায়েন্সের কোনো কিতাব অথবা পৃথিবীর বিভিন্ন দেশে যেসব ঘটনা প্রবাহ ঘটে এগুলো নিয়ে আপনি একটু পড়তে বসেছেন, অথবা কোনো থিসিস পড়েছেন, অথবা নতুন কোনো রাষ্ট্রবিজ্ঞানের কোনো একটা বই পড়েছেন, অথবা এই যে বিভিন্ন থিওরি আছে যেগুলো রাষ্ট্র ব্যবস্থা বুঝতে হলে আপনাকে জানতে হবে। আপনাকে কৌটিল্যের অর্থশাস্ত্র বুঝতে হবে, সঞ্জুর আর্ট অফ ওয়ার বুঝতে হবে, এছাড়া এই বর্তমান বাস্তবতায় গ্লোবালাইজেশন বুঝতে হবে। এই জন্য আলাদা থিসিস আছে, বিভিন্ন রিসার্চ ফাইন্ডিংস আছে, এগুলো আপনাকে পড়তে হবে। আপনাকে ক্যাপিটালিজম বুঝতে হবে, আপনাকে গ্লোবাল রিয়ালিটিস বুঝতে হবে, আপনাকে ইন্টারন্যাশনাল রিলেশনস বুঝতে হবে, আপনাকে ফরেন পলিসি বুঝতে হবে। এছাড়া আপনাকে মিশেল ফুকোকে স্টাডি করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে দেশের যে নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং এই মন্তব্যগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, এবং এই বক্তব্যগুলা দেখেও দেশের আপডেট নিউজগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মতামত কি, এবং এখানে যে অনেকে অনেক কথা বলছে এই কথাগুলো সম্পর্কে আপনাদের ধারণা কি, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য, নির্বাচন বলেন, শেখ হাসিনা বলেন, অন্যদিকে ডক্টর ইউনূস বলেন, আরও যারা আছে সবাইকে নিয়ে আপনার মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আবার বলতেছি, কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।